তাজুল ইসলাম, আমরা দেখেছি যে আপনাকেও বলতে শুনেছি যে গোলাম আযম তিনি তার শেষ ইচ্ছায় বলেছেন যে বর্তমান জামাতে ইসলামের যে আমির মতিউর রহমান নিজামী অথবা দেলোয়ার হোসেন সাঈদী তাদের ইমামতিতে তিনি জানাজা পড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন এবং তার পারিবারিক কবরস্থানে যেন তাকে দাফন করা হয়, সমাহিত করা হয়, সেই বিষয়ে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে আপনার মুখ থেকেও আমরা শুনেছি। এখন আজকে তো তার দাফন সম্পন্ন হলো, আপনারা কেমন ভাবে দেখছেন? আপনারা কি যেভাবে চেয়েছিলেন সেভাবে হয়েছে সবকিছু? আমার প্রথম কথা হচ্ছে যে দেখুন, আপনাদের এই ৭১ টেলিভিশনে একটা সমস্যা আমার জন্য হয় যে শিরোনামটা আপনারা এমন ভাবে সেট করেন যে প্রথমেই এমন একটা বিষয়কে লক্ষ্য করে আমাকে কথা বলতে হয় যে আমি অপরাধী, সুতরাং এরপরে আপনি বেরিয়ে আসার চেষ্টা করবেন। তো আপনারা বলেছেন গণহত্যার প্রতীক, ৭১-এর স্বাধীনতা বিরোধীর প্রতীক হিসাবে গোলাম আযম সাহেবকে আপনারা বলেছেন। এই জায়গাটাতেই আমার ঘোর আপত্তি, কারণ উনি যদি প্রতীক হয়ে থাকেন তাহলে ইয়াহিয়া খান, রাও ফরমান আলীরা কি করেছিল? আচ্ছা, এটি কোর্টে রায়ে উল্লেখ করা আছে, অ্যাডভোকেট তাজুল ইসলাম নেই, রায়ের কপিটা আমার হাতে রয়েছে, মিথিলা ফারজানা, সেখানে কোথাও তাকে গণহত্যার প্রতীক বলা হয়নি এবং গণহত্যার দায়েও কিন্তু তার কোনো শাস্তি হয়েছিল না, যদিও সেই জাজমেন্টটি উচ্চ আদালতে বিচারাধীন ছিল এবং সেখানে এই ট্রাইব্যুনাল কি কি জায়গায় ভুল রায় দিয়েছেন, কি কি জায়গায় ভুল করেছেন, বিচারিক কার্যক্রমে কি কি অসঙ্গতি ছিল সেগুলো আমরা আসবো। অ্যাডভোকেট তাজুল ইসলাম, একটি বিষয় আমি খুব স্পষ্ট করতে চাই, সেটি হলো যে অ্যাপিলেট ডিভিশনে যে রায় বা যে মামলাটি বিচারাধীন রয়েছে তার আগে একটি মামলার রায় হয়েছে এবং তাতে করে তিনি যুদ্ধাপরাধী হিসেবে ৯০ বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে যতবার উল্লেখ করা হয়েছে, যত বিষয়ে তাকে এই বিষয় নিয়ে গবেষণা করা হয়েছে এবং তার চেয়ে বড় কথা হচ্ছে ৭১ টেলিভিশনের যে সম্পাদকীয় নীতিমালা, তাতে করে আসলে গোলাম আযমকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। জি, এখন কথা হচ্ছে যে আপনারা কাউকে যুদ্ধাপরাধী চিহ্নিত করে আপনাদের নীতিমালায় থাকতে পারে, কিন্তু আদালত কিন্তু তাকে যুদ্ধাপরাধী বলেনি। যুদ্ধাপরাধের কোনো চার্জ নেই মিথিলা ফারজানা, আমাদেরকে আইনজীবী হিসেবে আমাকে আইনের ভাষায় কথা বলতে হবে, কারণ তার বিরুদ্ধে উস্কানি সহ তার বিরুদ্ধে যে ৬টি চার্জ ছিল কোথাও কিন্তু যুদ্ধ অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে নেই। তার বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ এসছে, পরিকল্পনার অভিযোগ এসছে, উস্কানির অভিযোগ এসছে, ষড়যন্ত্রের অভিযোগ এসছে এবং একটি হত্যাকাণ্ডের অভিযোগ এসছে, এখানে গণহত্যা কোথাও নেই। সুতরাং এই যে বিভ্রান্তি আপনারা তৈরি করছেন সম্পাদকীয় নীতিমালার কথা বলে, সেটি কিন্তু সঠিক নয় বলে আমি মনে করি। তারপরে কথা হচ্ছে যে আপনি একটি বিষয়ে অবতারণা করেছেন যে এই যে সাজা হয়েছে সেটি কিন্তু চূড়ান্ত নয়, সুপ্রিম কোর্টে গিয়ে চূড়ান্ত হয়নি এবং যেখানে আমাদের যথেষ্ট আর্গুমেন্ট করার ছিল এবং আমরা সবসময় বলে এসেছি সেটি এখনো বিচারাধীন রয়েছে। না, সেটি বিচারাধীন থাকে, এখন তো যেহেতু ওনার মৃত্যু হয়েছে সেটি আর চলবে না, কিন্তু সেটি ফাইনালিটি অর্জন করতে পারে। যেই রায় প্রতিষ্ঠিত হয়েছে সেই রায় বলতে দিন মিথিলা ফারজানা, আপনারা আমাকে দাওয়াত দিয়ে কষ্ট করে নিয়ে এসেছেন, একটু আমার কথা বলে দিন। আপনাদের আপনি যদি আইনজীবী হিসেবে, না অ্যাডভোকেট তাজুল ইসলাম, আপনি যদি আইনজীবী হিসেবে এটিকে আদালত হিসেবে ব্যবহার করে কথাগুলো বলেন তাহলে আসলে আমাদের জন্য একটি ভিন্ন সময় এবং ভিন্ন পটভূমি এবং প্রেক্ষাপটের বিবেচনা করতে হবে। এখানে আরো কয়েকজন আইনজীবীকে তাহলে আমাদের আমন্ত্রণ জানাতে হবে এবং সেখানে একজন বিচারপতি কেউ রাখতে হবে। আপনারা কিন্তু আমাকে আইনজীবী হিসেবে ডেকেছেন, আইনজীবী হিসেবে ডেকেছেন এবং আপনারা তাকে অপরাধী বলছেন, কিন্তু আমার ক্লায়েন্টের যে অপরাধী নন সেটি তো আমাকে অ্যাটলিস্ট এই কথাটা বলতে হবে। আপনারা তাকে অপরাধী ট্রিট করে যদি আলোচনা শুরু করেন তাহলে তো আলোচনা বেশি দূর আগাবে না। তা আমি তো আর আমার ক্লায়েন্টকে অপরাধী ট্রিট করে আপনাদের সাথে কথা বলবো না, আমার ডিফেন্সটা আমাকে নিতেই হবে। তা আপনি যেটা বলেছিলেন যে তার ওসিয়ত যেটা ছিল সেটির ব্যাপারে কিন্তু আপনার কাছে জানতে চাই, আপনি কি শুধুমাত্র গোলাম আযমের আইনজীবী? কারণ এর আগেও আপনি বিভিন্ন অনুষ্ঠানে এসেছেন, আমাদের ৭১ টেলিভিশনের অনুষ্ঠানে এসেছেন এবং জামাত ইসলামের নৈতিক অবস্থান সম্পর্কে আপনি আপনার পক্ষ বা পক্ষপাতিত্ব প্রতিষ্ঠিত করেছেন, যাতে করে শুধুমাত্র আইনজীবীর ভূমিকা তাতে প্রতিষ্ঠিত হয় না। অ্যাডভোকেট তাজুল ইসলাম, আমি আপনাকে সবিনয় অনুরোধ করব যে যদি আপনি আসলে আজকের যেটি বিষয় সে তার মধ্যে থাকেন তাহলে আমাদের আলোচনাটি করতে সুবিধা হবে, কারণ তা না হলে আরো বেশি করে আমাদেরকে অনেক আলোচনাটির ছড়িয়ে পড়তে বা বিস্তৃত করতে হবে। আপনারা কিন্তু আমাকে দেখেছেন আইনজীবী হিসেবেই, তারপরেও যদি আপনারা একজন স্বাধীন মানুষ হিসেবে আমার বক্তব্য চান সেটি অবশ্যই থাকবে। তো যেহেতু আপনারা আমাকে আজকের ইন্ট্রোতে দেখিয়েছেন যে আমি গোলাম আযম সাহেবের আইনজীবী এবং সেখানে আপনারা যুদ্ধাপরাধী শব্দটা লাগিয়েছেন, যদিও যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল থেকে বলা হয়নি। তো এখন আপনি ওসিয়তটার কথা বলেছিলেন, আমি সেখানে আসছি। তো তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন শেষ সময়টাতে যে মতিউর রহমান নিজামী সাহেব অথবা সাঈদী সাহেব যেন তার জানাজার নামাজটি পড়ান। তো সেটি কিন্তু সম্ভব হয়নি, কারণ গোলাম আযম সাহেবের ছেলে যিনি তার পাশে ছিলেন তিনি বলেছেন যে আসলে তারা যেহেতু কারাবন্দী আছেন এটা বাস্তবসম্মত নয়, আর গোলাম আযম সাহেব তখন অনেকটা সাবকনশিয়াস অবস্থায় ছিলেন। তো সে কারণেই আমরা এটাকে বাস্তবসম্মত তার পরিবারের পক্ষ থেকে মনে করা হয়নি এবং যে কারণে তার ছেলে নিজেই জানাজার নামাজ পড়িয়েছেন। তো এর মাধ্যমে এখানে কোনো সমস্যা তো হয়নি এবং আপনারা দেখেছেন যে লাখো মানুষ কিন্তু তার জানাজায় শরীক হয়েছেন এবং তারা চোখের জলে বিদায় দিয়েছেন। একটা প্রতিপক্ষ নিশ্চয়ই গোলাম আযম সাহেবের বিরোধীরা এতে খুশি হবেন যে তার মৃত্যু হয়েছে, কিন্তু মানুষের ভালোবাসার মধ্য দিয়ে কিন্তু একটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে যে তার বিতর্ক সত্ত্বেও
তার জন্য লাখো মানুষের এবং সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় একটি দেশে টার্কির কথা বলবো যে সেখানে একটি দেশে 80টি শহরে তার জন্য জানাজা হয়েছে আজকে এবং সারা দুনিয়া জানাজা হয়েছে। বাংলাদেশে হয়তো তিনি একমাত্র রাজনীতিবিদ যার জন্য গোটা দুনিয়ায় একই সাথে এতগুলো জানাজা অনুষ্ঠিত হয়েছে, যেটা বাংলাদেশের অন্য কোনো রাজনীতিবিদের কপালে জোটেনি। তো সুতরাং এই দিক থেকে আমি বলবো যে গোলাম আজম সাহেব সৌভাগ্যবান, দুনিয়া তাকে মনে অর্থাৎ আপনারা মোটামুটি সন্তুষ্ট যেভাবে তার শেষকৃত্যটি সম্পন্ন হয়েছে। জি, বলা যেতে পারে। আমি রহমান পিয়াল আপনার কাছে যেতে চাই, আপনার এই দুজনের বক্তব্য নিয়ে কোনো কথা আছে কিনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ে